গুড মর্নিং এভরিওয়ান, সবাই আসছো? জি স্যার, আসসালামু আলাইকুম। কেমন ঠান্ডা পড়ছে? কেমন ওইদিকে ঢাকা উত্তরবঙ্গে যারা আছো? স্যার ভালোই স্যার, গত 2-3 দিন যাবত স্যার ভালোই ঠান্ডা। তোমার স্যার কোথায়? ঢাকাতেই স্যার। ঢাকা। ঢাকাতে মাঝে তো গরমও পড়ছিল ভালো। মোটামুটি ছিল স্যার। খুলনাতেও গত 2 দিন, আজকে বেশি মনে হচ্ছে, একদম সূর্য নাই প্লাস ঠান্ডাটা বেশি। তা সেটা হচ্ছে না স্যার, এখন সাকিব স্যারের ক্লাস ছিল, স্যার আজকে নেবেন না স্যার, এই জন্য স্যার। আচ্ছা, গুড। তাহলে আমরাও আজকে আমার একটা মিটিং পড়ে গেছে, তারপরে আমরা করবো। তাহলে আমরা একটু শুরু করে দিই। তাহলে লাস্ট ক্লাসে আমরা যেটা প্রোডাক্ট ইন্টিগ্রাল মেথডে ডিফ্লেকশন ক্যালকুলেশন, এটা আমরা দেখছিলাম। হয়তো তোমরা ধরতে পারছো, তাই না, যে আমরা যে ইন্টিগ্রেশন করি মানে ওভার দা লিমিটস ফর এ কন্টিনিউয়াস ইকুয়েশন, অর্থাৎ ইকুয়েশন শুড বি কন্টিনিউয়াস বিটুইন দ্য টু লিমিটের মধ্যে ইকুয়েশনটা কন্টিনিউয়াস হতে হবে। সেই শর্ত সাপেক্ষেই আমরা দেখি যে যদি এন্ড রেজাল্টটা এরকম হয় আসলে, যে এ বি এল অর্থাৎ দুইটার অর্ডিনেট এবং ইন্টিগ্রেশন লিমিট অর্থাৎ ডিএক্স, ডিএক্স মানে এল, তাই না, এইভাবে আসে। তো সেই থেকে আমরা যদি ইন্টিগ্রেশন আমরা দেখি, তাহলে ইন্টিগ্রেশন, দোজ ইন্টিগ্রেশনস ওয়্যার নাথিং বাট সাম ডায়াগ্রাম. It can be rectangle, it can be triangle in most of the cases, and in few cases it is in cases দেখা যাবে যে হয়তো যদি আমাদের ইউডিএল থাকে বা ইউনিফর্মলি ভ্যারিং লোড থাকে, ইন দ্যাট কেস সেকেন্ড ডিগ্রি অর থার্ড ডিগ্রি ইকুয়েশন। ঠিক আছে, একটা হচ্ছে যে আমাদের ক্যাপিটাল এম ডায়াগ্রাম আর স্মল এম ডায়াগ্রাম। তো আমরা দুইটা একই ডায়াগ্রাম দুই দিকেই আছে, এটা কোনো সমস্যা না। আমরা তাহলে হরাইজন্টাল স্মল এম, আমাদের ইনফ্যাক্ট ইন্টিগ্রেশন ইজ দা এম এম ওভার ইআই ডিএক্স, তাই না? এটাই ছিল আমাদের ইন্টিগ্রেশন, সেটাকে ইন্টিগ্রেট করে লাইক দিস। তাহলে এই টেবিলটা আমরা যদি খুব ফ্রিকুয়েন্টলি ইউজ করি, তাহলে আই ডোন্ট থিঙ্ক ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট ইট understand. So you can easily half ABL, triangle যদি ট্রায়াঙ্গেল যদি তোমার একই দিকে থাকে, তাই না, হাইটটা, সেক্ষেত্রে এগুলো এই 1/6 1/3 এগুলো আসছে আসলে ইন্টিগ্রেশন থেকে। আমরা ইন্টিগ্রেশন যদি করেও দেখবা এরকমই আসছে, তাই না? আর রেক্টেঙ্গেল ট্রাপিজয়েডাল থাকলে হাফ A2, আর ট্রাপিজয়েডাল থাকলে এইরকম ইকুয়েশন। সো এটা ব্যবহার করে আমরা কাপল অফ এক্সাম্পল করলাম। তার মধ্যে হয়তো 1 নম্বরটা আমরা দেখি, যদি 2 নম্বর বুঝতে কারো সমস্যা না। 2 নম্বরটাকে আমরা শেষ করছিলাম, ঠিক খেয়াল নাই পুরোটা, হ্যাঁ, তাই না, মনে হয় এটা। হ্যাঁ, তো 2 নম্বরটাকে আমরা হ্যাঁ স্যার, এই 2 নম্বর প্রবলেমে পার্টিকেল ডিফ্লেকশনের প্রবলেম হচ্ছে, যদি একটু বুঝাই দিতেন। আচ্ছা, তাহলে আমরা 2 নম্বরটা দেওয়া শুরু করি। 2 নম্বরটাকে আমরা আসলে বলতেছি ফ্রেম, যদিও এটা বিম বলা যায়, কারণ ক্যান্টিলিভার মানে একটু ইনক্লাইন্ড আছে, ইউ ক্যান কল ইট ফ্রেম, নো প্রবলেম। সো যেহেতু ফ্রেম বলতে আমরা মানে ভার্টিক্যাল এবং হরিজন্টাল মেম্বার, ইনক্লাইন্ড মেম্বার থাকলে দ্যাট ক্যান বি কল্ড এজ ফ্রেম। আর বিম বলতে নর্মাল হরিজন্টাল স্প্যানের কোনো জিনিসকে বোঝায়। তো এখানে আমরা যেটা ছিল যে এ বি 3 কিপ লোড এ পয়েন্টে হরিজন্টালি অ্যাপ্লাইড আছে। এইটার
ভার্টিক্যাল, হরাইজন্টাল এবং রোটেশন এট পয়েন্ট এ। তাহলে আমাদের ফার্স্ট ক্যাপিটাল এম দ্যাট উইল কাম ফ্রম দ্য অ্যাপ্লাইড লোড। এন্ড খুব সুন্দর করে বোঝাইছিলাম যে কিভাবে ফ্রি বডি থেকে খুব দ্রুত এই ডায়াগ্রামটা নির্ভুলভাবে করতে পারে। এভরিথিং এটা করতে হবে, আদারওয়াইজ ইভেন তুমি ভ্যালুগুলো বের করছো, প্লাস মাইনাসে যদি তোমার বুঝতে অসুবিধা হয় বা ভুল করে ফেলো, অর্থাৎ ডায়াগ্রামটা তুমি নেগেটিভ সাইডে না করে যদি পজিটিভ সাইডে করো, দ্য এন্ড রেজাল্ট, সেটা একটা ব্যাপার। আর একটা বলছিলাম যে যদি হরাইজন্টাল ডিফ্লেকশনের জন্য আমাদের লোডটা আছে 3 কিপ হরাইজন্টাল, তাহলে 3 কিপের জন্য যে ডায়াগ্রাম 1 আমরা যেহেতু ডিফ্লেকশন বলা হচ্ছে, সেই পয়েন্টে আমরা অ্যাপ্রক্সিমেটলি আমরা ধরে নিব যে দিকে ডিফ্লেকশন অ্যাজিউম করতেছি ওই দিকে আমরা 1 কিপ লোড দিব। যদি আমাদের অপোজিট ডিরেকশন হয় তাহলে কোনো ভুল নাই, রেজাল্টটা যদি নেগেটিভ হয় তাহলে যে লোড দিলাম the intended deflection will be the opposite, the actual deflection will be the opposite of the intended deflection। অর্থাৎ আমি যেটা ডাইরেকশনাল নো প্রবলেম, সেটা আমরা আগেও কয়েকটা প্রবলেমে দেখছি। তাহলে আমরা 3 কিপের জন্য ডায়াগ্রাম এটা হলে, হ্যাঁ 1 কিপের জন্য জাস্ট এর 1/3 হবে, তাই না? এখানে 12 এর জায়গায় 4 দেখো, এবং আর 1 কিপ ভার্টিক্যাল ডিফ্লেকশনের জন্য 1 কিপ ভার্টিক্যাল লোড অ্যাপ্লাই করতে হবে। তার জন্য আমাদের ফ্রি বডি থেকে আমাদের এই ডায়াগ্রাম, আর এতে একটা রোটেশনও হবে যেহেতু এ হচ্ছে ফ্রি এন্ড আর ই হচ্ছে ফিক্সড এন্ড ফ্রেম। সো আমাদের রোটেশনের জন্য আমরা যে পয়েন্টে রোটেশন চাইবো ওই পয়েন্টে একটা ইউনিট মোমেন্ট অ্যাপ্লাই করব। তাহলে ইউনিট মোমেন্টের জন্য আমাদের এইভাবে আমরা সুন্দর দেখাইছিলাম যে এ বি কেটে দিলে এখানে যদি এন্টি ক্লক হয় এখানে ক্লক, আবার এখানে এন্টি ক্লক হলে এখানে ক্লক হলে এখানে এন্টি ক্লক, এখানে এন্টি ক্লক এখানে ক্লক, এইভাবে ক্লক এন্টি ক্লক দিয়ে ইকুইলিব্রিয়াম বলছি, not for this subject or this class only, for your whole engineering life সবসময় মনে রাখতে হবে the whole structure should be in equilibrium। আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং এর যত স্ট্রাকচার লাইফে, either it can be a small beam, column or frame or big building frame, তাই না, multi-story frame or whatever, that will always remain always maintain equilibrium। তাহলে হোল স্ট্রাকচার ইকুইলিব্রিয়াম থাকবে, তাই না? এনি পার্ট অফ দ্য স্ট্রাকচার ইজ ইন ইকুইলিব্রিয়াম। হ্যাঁ, হোয়াটএভার বিদের জন্য সাপোর্ট কন্ডিশন যদি না থাকে, সাপোর্ট না থাকলে তো এটা স্টেবল হবেই না, ইকুইলিব্রিয়াম হবেই না। সাপোর্ট কেউ নেই, তাহলে এর ভিতরে ইন্টারনাল ফোর্স গুলা এবং এক্সটার্নাল ইকুইলিব্রিয়াম, হ্যাঁ সেটা আমাদের ইন্টারনাল বেন্ডিং মোমেন্ট, শেয়ার ফোর্স, এগুলো দ্বারা সেই ইকুইলিব্রিয়াম মেইনটেইন করবে। এইটা একটা। আর একটা হচ্ছে এনি পয়েন্ট of this structure should be in equilibrium। তাহলে পয়েন্টে লোড থাকবে, হ্যাঁ সেই পয়েন্ট লোডটা হবে ইকুয়াল এন্ড অপোজিট। হ্যাঁ, যদি লেফট এবং রাইটে ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স যদি আমি অ্যাপ্লাই করি তাহলে ওই পয়েন্টে ইকুইলিব্রিয়ামে থাকবে। যদি ইকুইলিব্রিয়াম মেইনটেইন না থাকে তো সম্ভব না। সো এই তিনটা জিনিস মাথায় রাখলে আমার মনে হয় না ইকুইলিব্রিয়াম বা ফ্রি বডি ইন্টারনাল ফোর্স, শেয়ার ফোর্স, তো এইখানে আমরা এটা করলাম। তারপরে আমাদের জাস্ট অ্যাজ ইউজুয়াল আমাদের তিনটা ডায়াগ্রাম, যেহেতু আমরা M1 M2 M3 দিলাম আর ক্যাপিটাল এম আছে, তাহলে এম এর সাথে M1 দিলে হরাইজন্টাল ডিফ্লেকশন, ক্যাপিটাল 3 মাল্টিপ্লাই করলে ইন্টিগ্রালি মাল্টিপ্লাই করব আমরা এখানে, উইল গেট দা রোটেশন। তাহলে ইন্টিগ্রালি মাল্টিপ্লাই আমরা জাস্ট ফার্স্ট ইকুয়েশনটা এইভাবে লিখি, আসলে ইনফ্যাক্ট the integral multiply also the to solve this integration, তাই না? তো সেটা আমরা জাস্ট টেবুলার ভ্যালু থেকে আমরা এটা করলাম। হ্যাঁ, m to m ei, হ্যাঁ এখানে আমরা দেখলাম যে m to m ওভার ei, এইখানে কোথায় অসুবিধা হয়েছে বলো ভার্টিক্যালে এটা বের করতে? স্যার এই যে আপনি বলছিলেন স্যার ডায়াগ্রামে একটা পার্ট আছে স্যার ট্রায়াঙ্গেল, ডায়াগ্রামে যাই তাহলে। হ্যাঁ, ডায়াগ্রামে আমাদের দেখো কথা, আমাদের এখানে সি যে পয়েন্ট, যে পয়েন্টে জিরো মোমেন্ট, ঠিক আছে, পয়েন্ট অফ জিরো মোমেন্ট এটা বের করে নিবে পয়েন্ট। তার মানে ধরো এখানে যদি আমরা পি বলি, আমরা মানে পি বলছিলাম, তাহলে
সিপি এন্ড সিডি, তাহলে আমাদের পয়েন্ট অফ জিরো মোমেন্টকে যদি আমরা এই পয়েন্টটাকে পি বলি, হ্যাঁ, তাহলে এই সিপি এবং সিডি এই লেন্থটা বের করে নিবা। তাহলে ভার্টিক্যালে যদি আমরা যাই, তাহলে ভার্টিক্যালে যাই, হ্যাঁ, তাহলে ভার্টিক্যালে আমাদের কি হচ্ছে, এই যে সি তুমি একটা ট্রাপিজয়েডাল হবে, তাহলে ওই ডিসটেন্সের পরে, অর্থাৎ এগেইন আমি যদি বলি দেন দিস পি পয়েন্ট উইল বি হিয়ার সাম, এইখানে হবে, তাহলে সরি, হ্যাঁ, তাহলে পি পয়েন্টটা এখানে, তাহলে এই সিপি পর্যন্ত, এবং আমাদের আমি মানে দেখো আমি একটু রেড কালার দিই, তাহলে আমাদের সিপি পর্যন্ত আমি ডিভাইড করে নিই, এরকম ভাবে ডিভাইড হবে। তাহলে আমাদের এটা আমরা জানি 4, তাই না? তাহলে সিপি ইনক্লাইনেশন থেকে, অর্থাৎ ট্রাপিজয়েডাল রুল থেকে বা যে কোনো রুল থেকে, ট্রায়াঙ্গুলার রুল থেকে তুমি এই রেড যে লাইনটা দিলাম এটার অর্ডিনেটটা বের করে নিতে পারবা। হ্যাঁ, ওই অর্ডিনেটটা দেখো এখানে কত বের করছে, সম্ভবত এখানে আছে ফার্স্টে C4, এই লোয়ার ট্রায়াঙ্গেল থেকে, সরি এই ডায়াগ্রামে লোয়ার ট্রায়াঙ্গেল এবং এই ট্রাপিজয়েডালটা মাল্টিপ্লাই হবে, যে রেড দিয়ে আমি যেটা মার্ক করতেছি, তাই না? সো দেখো এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, তাহলে পজিটিভ হবে। দেন যেটা করছে উপরের ট্রায়াঙ্গেল, বাকি যে আরেকটা ট্রাপিজয়েডাল হচ্ছে, অর্থাৎ এই অর্ডিনেট এবং 14, হ্যাঁ, তাহলে ওই অর্ডিনেটটা যদি আমরা এখানে একটু দেখাই, ফলো করছো, সামথিং লাইক দ্যাট, গ্রিন দিয়ে তাহলে যে আমরা এটা আঁকলাম, দেন দেয়ার ইজ অ্যানাদার ট্রাপিজয়েডাল, তাহলে এই গ্রিন ট্রাপিজয়েডাল এন্ড দিস গ্রিন, এটা না উপরে ডায়াগ্রাম, এই গ্রিন আমাদের এটা নেমে গেছে, তাহলে আমাদের বোঝা গেছে, তাহলে এই গ্রিন পোর্শনটা এবং এই গ্রিনের সাথে মাল্টিপ্লাই হবে, তাহলে এটা পজিটিভ ছিল, এটা নেক্সট দিক ছবিগুলো শিফট হয়ে যাচ্ছে, যাক, তাহলে দেখো এটা সেভাবে করা হয়েছে, যে এটা পজিটিভ, এটা নেগেটিভ, আর 200 মানে সম্ভবত √200, ওইটা তুমি ওইভাবে বসায়, আর এই যে ইন্টিগ্রেশনটা ওইখানে টেবুলার একটা আছে মেথড, তুমি যদি অন্য কোনো ভাবে করো, হ্যাঁ, সেটা কোনো সমস্যা নেই। হ্যাঁ, আই মিন যে কোনো ভাবে যদি বের করতে পারো যে টোটাল, আরেকটা এভাবে ওটা করা যায় সম্ভবত, আমি ঠিক এই মুহূর্তে শিওর না যে এইখানে দুইটা ট্রাপিজয়েডাল নেওয়া যায় কিনা, এইখানে এইভাবে লাইন দিয়ে, এইখানে এইভাবে লাইন দিয়ে, দিয়ে তুমি 12, 18 এই ট্রায়াঙ্গেল, আর একবার নিব হচ্ছে D18, 12, হ্যাঁ, নিলে দেখো এই উপরে পোর্শন নিচের পোর্শন সম্ভবত একই এরিয়া, এটা বাদ অটোমেটিক্যালি নেওয়া যায়, এভাবে একটু করে দেখো। সো এইখান থেকে এভাবে করছে, আর যেটা রোটেশনের জন্য আমাদের ক্যাপিটাল এম ডায়াগ্রাম এন্ড দিস M3 ডায়াগ্রাম, তাহলে এখানে ট্রায়াঙ্গেল, রেক্টেঙ্গেল, দেন রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেলকে ডিভাইড করলে আবার এটা রেক্টেঙ্গেলই হবে, তাই না? সিপি এবং পি এবং এই 12 rectangle, 12 rectangle, it is very easy, then the outcome also quite simple, এবং এটা নেগেটিভ মিন্স আমরা আর অপোজিটে না ওইদিকে হচ্ছে, বাট এটা
পজিটিভ ধরছিলাম আমরা, তাই না? কিন্তু এটা নেগেটিভ। এই কনসেপ্টটা তো তোমরা জানো মনে হয় স্লোপের। তারপর আমি একটু এখানে ডিসকাস করে নিই কোথায় করে এটা কোথায়, এটা নাই। দেখি হরিজন্টালি রাইটওয়ার্ড, ভার্টিক্যালি আপওয়ার্ড উঠে যাচ্ছে, ঠিক আছে, এবং রোটেশন ক্লকওয়াইজ হচ্ছে। তাহলে আমাদের ডিফ্লেকশন শেপটা কেমন হবে? আমরা যদি এটা এখানে ড্র করি something like that, ভার্টিক্যাল এরকম, তাই না? বি এর মোমেন্ট ডায়াগ্রামটা কেমন? কনস্ট্যান্ট। সামথিং লাইক দ্যাট, এরকম কিছু একটা হবে, তাই না? এটা তখন এখানে প্রেশার দিচ্ছে অন্য একটা কালার নিয়ে। এতটুকু ভার্টিক্যাল, তাই না? This much is horizontal, তাই না? Delta H, this is delta V। আর থিটার জন্য আমাদের এইখানে আমরা একটা ট্যানজেন্ট ড্র করব। That tangent will make an angle with the unloaded, ঠিক আছে? তো আনলোডেড বিমটা হচ্ছে এইটা। তাহলে আমাদের না সরি, আনলোডেড বিম আমরা যদি এইভাবে ধরি, হরিজন্টাল করে নিয়ে আসি জিনিসটা, এটাকে যদি আমরা এইভাবে হরিজন্টাল করি, তাই না, বিমটাকে, সো দ্য ডিফ্লেকশন ইজ লাইক দিস ওয়ে। আমরা যে তোমরা এটা জানো, দেখে নি, আমাদের এরকম যদি একটা সিম্পলি সাপোর্ট বিম থাকে, আর যদি আমাদের, তাহলে আমাদের আমরা তাই না, এটাকে আমরা বলি, আর এখানে ট্যানজেন্ট ড্র করি। তাহলে এটা যদি এ পয়েন্ট হয়, এটা যদি বি পয়েন্ট হয়, এটা যদি বি পয়েন্ট হয়, তাহলে এ পয়েন্ট হচ্ছে আনলোডেড পোর্শন থেকে ট্যানজেন্টে যাইতে ক্লকওয়াইজ, ঠিক আছে? তাহলে এটা ক্লকওয়াইজ থিটা থেকে ওই স্লোপে যেতে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ স্লোপ সেইটা। তাহলে আমাদের ওইভাবে আমাদের মিলাইতে হবে। আমাদের আনলোডেড বিম থেকে কি হচ্ছে এখানে, অ্যান্টি ক্লক হচ্ছে, তো নেগেটিভ পজিটিভ হওয়ার কথা। দেখি আমরা একটু দেখি প্রশ্ন ভুল হলো কিনা। একটু অ্যান্টি ক্লকওয়াইজে মনে হচ্ছে। এটা দেখো তো, এটা তো আমার মনে হচ্ছে পজিটিভ হবে, তাই না? আবার একটু দেখি, আমাদের এই জিনিস, তাই না?
তাহলে আমরা এইখানে যদি ট্যানজেন্ট সরি আমরা যদি একটা ট্যানজেন্ট নিই এই পয়েন্টে একটা ট্যানজেন্ট এই ট্যানজেন্ট আর অরিজিনাল আনলোডেড বিম হচ্ছে আমাদের সেটা যদি আমরা এইভাবে ড্র করি এই অ্যাঙ্গেলটা হবে ট্যানজেন্টটা যেতে গেলে কত হচ্ছে আচ্ছা দেখো তো এটা এটা কেন এরকম হচ্ছে একটু তোমরা ইনভেস্টিগেট করো আমি বুঝতেছি না এটা তো ঠিকই থাকবে কথা কেন নেগেটিভ এই ক্যালকুলেশনে কি কথা ভুল আছে কেউ কি একটু বলতে পারবা প্লাস নেগেটিভ নেগেটিভ থ্রি থ্রি 3 নম্বর প্রবলেমে চলে যাই 3 নম্বর প্রবলেমটা একটা রিয়েল ফ্রেম এখন এটা ইট লুকস লাইক ফ্রেম আগেরটা অ্যাকচুয়াল ফ্রেম অ্যাকচুয়ালি যে আমাদের এখানে ভার্টিক্যাল এবং হরিজন্টাল কম্পোনেন্ট A B C D এটাকে আমরা অনেক সময় আনইকুয়াল লেগ ফ্রেম দ্য টু লেগস আর নট ইকুয়াল তাই না একটা আছে আমাদের 5 মিটার আর একটা হচ্ছে 7.5 মিটার সো ফর দ্য rigid frame find by unit load method using product given the slope at A and deflection at point C and D C এবং D তে deflection বের করতে হবে তাহলে যে কোনো একটা প্রবলেম মানে মনে মনে কল্পনা করে নিতে পারো তাহলে খুব ভালো হয় তাহলে আমাদের স্লোপ তাই না তাহলে আমাদের এটা আমরা যদি মনে করি যে এখানে আমাদের দেখতে হবে যে এটা কি না সেক্ষেত্রে আমাদের একটা টেন্টেটিভ যদি আমরা ডিফ্লেক্টেড শেপ অ্যাজিউম করতে পারি তাহলে দেখো এই লোডটা এইটাকে ঠেলা দিচ্ছে ঠেলা দিলে এটা কিরকম তারপরে এই লোডটা বিসি কে নিচের দিকে এইভাবে বেন্ড করাবে তাই না একটু নিচে যাবে তারপরে না নিচে যাবে না এরকমই হবে এবং সাইডে সরে যাবে এবং সি ডি ডিটা যদি রোলার ডিটা কিন্তু আর ওই পজিশনে থাকবে না এরকম একটা জায়গায় চলে আসবে ডি একই বলে যাচ্ছে এটা একই হরিজন্টাল ঠিক আছে অর্থাৎ ভার্টিক্যালে যাওয়ার তো কোনো চান্স নাই ঠিক আছে তাহলে আমরা যদি দেখি this much is the delta d তাই না এটা হচ্ছে আমাদের ডেল বুঝা গেছে আর ডিফ্লেকশন এট পয়েন্ট সি this much চলে গেল আমাদের সি প্রাইমে তাহলে ডি ডি প্রাইম ইজ ইকুয়াল টু ডেল্টা ডি আর সি সি প্রাইম এতটুকু হচ্ছে আমাদের ডেল্টা সি ওকে আর ভার্টিক্যাল মেম্বারের ক্ষেত্রে আসলে এতে আমাদের সমস্যা হচ্ছে প্লাস নাইন আছে তাহলে এতে আমরা যদি একটা ট্যানজেন্ট ড্র করি ঠিক আছে তাহলে আমাদের আনলোডেড পোর্শন থেকে ট্যানজেন্টে যাইতে গেলে আমাদের যে অ্যাঙ্গেলটা লাগে সেই অ্যাঙ্গেলটা আমাদের এই কালারটা আমাদের অ্যাঙ্গেলটা লাগে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের এইটা ঠিক আছে তাহলে এটা আমাদের যাচ্ছে যে এটা হচ্ছে আমরা এটাকে বলতেছি লাইন চিকন হয়ে গেল কেন
এটাকে আমরা বলতেছি থিটা এ, বুঝা গেছে? থিটা ও লাইন এটা হয়ে গেছে, বুঝতে পারছো? ও এতে আমরা একটা ট্যানজেন্ট ড্র করব, সেটা মেম্বার তার মানে এবি, তাই না? এবির সাথে যে অ্যাঙ্গেলটা সে ক্রিয়েট করবে, that this angle is clockwise and theta a, এটাকে আমরা বলছি থিটা এ। আসলে জাস্ট তুমি প্র্যাকটিস করতে করতে তোমার একটা মানে তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে হোয়াট ক্যান বি দা ডিফ্লেক্টেড শেপ অফ দিস ফ্রেম, সেভাবে আমি ড্র করব। আমাদের অরিজিনাল ফ্রেমটা এরকম ছিল। এই গান বাজাও কে? হ্যাঁ করো। থিং লাইক দ্যাট, তাই না? এটা ছিল আমাদের রোলার, এটা হচ্ছে এবিসিডি। তাহলে আমি যেটা ড্র এইভাবে আমি আসলে এটা আমরা ধারণা করে নিলাম এরকম হবে, অর্থাৎ ডি প্রাইমে চলে যাবে, সি বি উইল গো টু বি প্রাইম, বি প্রাইম, আর এ তো এটা। তাহলে হচ্ছে যে আমরা এর স্লোপটা বের করার জন্য এতে আমরা একটা ট্যানজেন্ট ড্র করব, এতে আমরা একটা ট্যানজেন্ট ড্র, ট্যানজেন্ট উইল মেক অ্যান অ্যাঙ্গেল উইথ দ্য আনলোডেড বিম বা মেম্বার বা কলামও বলতে পারে এবি, দিস, সো দিস ইজ clockwise, so the actually this rotation clockwise anti-clockwise it's a kind of assumption, তাই না? এটা আমি যদি বলি যে আমি ট্যানজেন্ট থেকে ওই লাইনে যাব তাহলে anti-clockwise, এটা আসলে খুব মেজর ইস্যু না, হ্যাঁ? ভ্যালুটা অ্যাকুরেটলি বের করতে পারলে হবে। স্লোপ কোন ডিরেকশনে আমি নেগেটিভ বলছি, কোন ডিরেকশনে পজিটিভ বলছি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য অ্যাজাম্পশন। বইয়ে বিভিন্ন রকম কোনো অথর ক্লকওয়াইজ কে পজিটিভ বলতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। সো এটা নিয়ে এত বেশি কনফিউজড হওয়ার কিছু নাই। তাহলে বোঝা গেছে, তাই না? আমি এটা কেন বললাম যে টেন্টেটিভ রিফ্লেকশনটা যদি আমরা বুঝতে পারি তাহলে রিলোড দিলে আমাদের সুবিধা হবে। যেমন আমরা রোটেশন এট এ বের করতে গেলে, স্লোপ এট এ বের করতে গেলে এতে আমরা একটা ইউনিট কাপল অ্যাপ্লাই করব, তাই না? ডি তে যাচ্ছে ডিফ্লেকশন, সি এবং ডি হরাইজন্টাল ভার্টিক্যালি ডিফ্লেক্ট হওয়ার কোনো চান্স নাই, যদি এখানে কিন্তু বলে না, অংশ খেয়াল করবা যে এন্ড অলসো ক্যালকুলেট দ্য deflection at point C, calculate the horizontal deflection at point C and D, হ্যাঁ? যদিও বলা না থাকে তারপর এখানে বোঝাই যাচ্ছে, এই জন্য আমি ডিফ্লেকশন শেপটা ড্র করলাম যে এখানে আমাদের ভার্টিক্যাল ডিফ্লেকশনের কোনো চান্স নাই, বিকজ এখানে একটা সাপোর্ট আছে, বাট সিন্স হরাইজন্টাল ডিফ্লেকশন অবশ্যই হবে, বিকজ ডি ইজ আমাদের হিঞ্জ আছে। ডি যদি হিঞ্জ হতো তাহলে কিন্তু ডির আবার ডিফ্লেকশন 0 হতো এবং সি কিন্তু তখন ডিফ্লেকশন থাকতো, সেটা একটু তোমাদের বুঝতে হবে। এই প্রবলেমটা পরীক্ষা অনেক সময় এইভাবে আসে, যেটা বইয়ে করানো আছে বা যেটা আমি ক্লাসে করাইলাম হুবহু যে ওই প্রবলেমই আসবে, নট নেসেসারি, একটু চেঞ্জ আসতে পারে। সেক্ষেত্রে বলো তো কেমন হবে?
A is hinge and D is তাহলে এটা হচ্ছে A, এটা B, এইটা আমাদের C পয়েন্ট। যদি বলা হয় একই জিনিস বলা হয় যে ক্যালকুলেট দ্য স্লোপ অ্যাট A, deflection at C and deflection at D। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু একটা রেজাল্ট অলরেডি, তুমি যদি খুব একটু ইন্টেলিজেন্ট হও তুমি হ্যাঁ লিখে দিবা যে ডিফ্লেকশন ডি ইজ 0 কোন ক্যালকুলেশন ছাড়াই। তাহলে ডিফ্লেকশন তো হবে না, কারণ এখানে তো সাপোর্ট এবং এটা হিঞ্জ সাপোর্ট। সো এরকম পরীক্ষাতে কিছু জিনিস দেওয়া থাকে, তুমি অনেক ক্যালকুলেশন করে ডি তে একটা ইউনিট লোড দিয়া তারপরে বের করলা যে ডি ডিফ্লেকশন 0। সেটা না করে তুমি যদি যে এবং তুমি জাস্ট লিখে দাও যে ডেল্টা, হ্যাঁ কোনো কিছু না করে ডেল্টা ডি 0, এবং যারা ক্যালকুলেশন করে এটা বের করবে ডেল্টা ডি 0, হ্যাঁ এই এটা তুমি এইটা লিখে 10 because then I will understand that you are very that in the D there will be no deflection, and তার মানে কোনো সমস্যা নেই। I need to know that you understand it and you know it well that এটা 0। তাহলে এই ক্ষেত্রে আমাদের ডিফ্লেকশন শেপটা কেমন হবে একটু দেখি, আমাদের আগের থেকে আগেরটা সাথে কম্পেয়ারও করব আমরা। তাহলে এটা এ যেহেতু এরকম যাবে, হ্যাঁ বি সি এইভাবে চলে যাবে, সরি বি বি সি সি প্রাইমে ঠিক সেম পরিমাণই যাবে, তাই না? একটু মনে রাখবে যে এই যে এতটুকু এটাকে যদি আমরা বলি ডেল্টা শেপটা ড্র করি, এই তাহলে দিস মাচ ইজ ডেল্টা সি। তাহলে এটাও আমাদের জানতে, এটা বি ইকুয়ালস ডেল্টা সি, ঠিক আছে? এটাও কিন্তু আরেকটা নন প্যারামিটারস। আমি যদি এখানে বলতাম ফাইন্ড আউট দ্য ডিফ্লেকশন অ্যাট বি সি এন্ড ডি, হ্যাঁ ধরো স্লোপ অ্যাট এ, ডিফ্লেকশন অ্যাট বি, ডিফ্লেকশন অ্যাট সি এন্ড ডিফ্লেকশন অ্যাট ডি, শুধু থিটা এ বের করবা ক্যালকুলেশন করে, তাই না? থিটা এ বের করলাম, এটা তো তোমার আননোন প্যারামিটারস বের করতে হবে। তারপরে যেটা নিচে করা আছে দেখবা, এটা বের করলাম, এরপর আর কিছু করা লাগবে না। হ্যাঁ তুমি ডেল্টা বি লিখে দিবা পরীক্ষায় ইজ ইকুয়াল টু ডেল্টা সি, জাস্ট ডেল্টা সি যে ভ্যালুটা বের করলা সেটা এখানে বসাই দিবা, আর লিখে দিবা ডেল্টা ডি ইজ ইকুয়াল টু 0। তাহলে কি হবে দেখো, যদি 4টা প্যাচ থাকে তাহলে তুমি 20 পেয়ে যাচ্ছ আউট অফ 20, খুব ইজিলি, তাই না? দুইটা ক্যালকুলেশন না করে। এবং দেখা যাবে যে এগুলো যেহেতু এখানে কিছু ট্রিকি ব্যাপার আছে, এই দুইটা ক্যালকুলেশন করা লাগবে না, আমি কিন্তু দিব তোমাকে, হ্যাঁ সাপোজ। এখন যারা জানো না তারা কি করবা, তুমি ডেল্টা থিটা এ করলা, থিটা সি করলা, এবার থিটা বিও বের সরি ডেল্টা বি বের করে দেখবা যে ডেল্টা সি এর সমান হয়, হ্যাঁ কিন্তু তুমি ক্যালকুলেশনে একটা সময় নষ্ট করে ফেলছো। তারপরে তুমি ডেল্টা ডিও বের করলা ক্যালকুলেশন করে, অর্থাৎ ইউনিট লোড অ্যাপ্লাই করলা, কইরা লেম ডায়াগ্রাম ইন্টিগ্রেশন টিগ্রেশন কইরা দেখলা যে 0, হ্যাঁ তাহলে তুমি 20 পাবা, কেন তুমি তো বের করছো, তাই না? ক্যালকুলেশন করে বের করছো, তুমিও 4টা যদি ঠিক হয় 20 পাবা, নষ্ট করে ফেলছো। বিকজ অলওয়েজ আই সে the time, even half a minute is very vital for in exam, তাই না? এক্সামে আধা মিনিট সময় তুমি লাস্টে অ্যাটেম্প করতেছো, হ্যাঁ তুমি কিছুই করতে পারো না, তুমি তো ক্যাপিটাল এম ডায়াগ্রাম লিখা আর কিছু ক্যালকুলেশন করতে পারলা না, শুধু একটা বা দুইটা দিলা, থিটা বের করলা আর ডেল্টা ডি 0, তাতে তো যদি টোটাল 25 থাকে, হ্যাঁ তো এইগুলা আসলে খুব মানে এগুলো একটু বুঝে করতে হয়। তাহলে বোঝা গেছে যদি আমার সাপোর্ট কন্ডিশন এরকম থাকে
যে এতে হিঞ্জ ডিতে হিঞ্জ সেক্ষেত্রে মুভ করবে না, যেটা আমরা এখানে দেখাইছিলাম যে আমাদের এইটার ক্ষেত্রে ডিফ্লেকশন শেপটা হচ্ছে এরকম, ডি ইজ মুভিং অ্যাওয়ে টু দ্য রাইট বিকজ ইট ইজ রোল। কিছু বোঝার ব্যাপার আছে এবং এটা বুঝতে পারলে ফ্রেমে আর কোনো সমস্যা থাকবে না। সো এটা কোনো সমস্যা না, আমরা একটু সময় বেশি ব্যয় করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে কেন এরকম হচ্ছে বা কি হচ্ছে আসলে ব্যাপার। ডিতে চলে যাবে, অর্থাৎ এই লোডটা যখন একে ঠেলা দিবে এবং এটা যখন একে প্রেসার দিবে, হ্যাঁ একটা জিনিসকে প্রেসার দিচ্ছ, তখন যদি একটা ড্রাম বা এরকম একটা ধরো ফ্রেম, ঠিক আছে, এ এবং ডিতে দাও, তাহলে এটা এভাবে মানে লোডের কন্ডিশন কারণে ডিফারেন্ট কাইন্ড অফ ডিফ্লেকশন হতে পারে, হ্যাঁ সেটা তোমাকে বুঝতে হবে। যদি আমাদের এখানে হরাইজন্টাল না হতো, সেটা একটু দেখাই। কি বললাম আমরা, তো এই স্ট্রাকচার নিয়ে চিন্তা ভাবনা করবা, তত তোমার আইডিয়া ক্লিয়ার হবে যে হোয়াট ক্যান বি দ্য ডিফ্লেক্টেড শেপ অফ এ ফ্রেম when due to applied load। তাহলে আমি যেটা চিন্তা করছি যে লোডিং কন্ডিশন, তাহলে আমি বললাম এখানেও হিঞ্জ, এখানেও হিঞ্জ, বাট only the load is like vertical load, ঠিক আছে 96 whatever 96 বা 196 that doesn't matter। হ্যাঁ আমাদের এরকম একটা লোড আছে হরাইজন্টাল কোণ হবে, দেখো এখন কিন্তু ডিফ্লেকশন টোটাল চেঞ্জ হয়ে যাবে, দেখো আগে যা করছিলাম এখন ডিফ্লেক্টেড শেড এরকম হবে। সরি আমাদের নিতে হবে এটা, হ্যাঁ এরকম হবে। দেখো এ বিটা এরকম বাইরের দিকে ডিফ্লেক্ট করবে এবং সিডিটাও বাইরের দিকে, আমাদের এটা হচ্ছে এ, এটা বি জায়গা থেকে কিন্তু কেউই সরবে, সি এবং ডি বা সরলেও খুব সামান্য, হ্যাঁ বি এরকম জায়গায় যেতে পারে বিকজ এটা আরেকটা ব্যাপার আছে, হ্যাঁ বিসি ডিফ্লেকশন হবে কি হবে না, দ্যাট অলসো ডিপেন্ডস অন টু ইস্যুস। হ্যাঁ সেই দুইটা ইস্যু কি, যদি এই লোডটা বিসির একদম মিডিলে থামে সরবে না, কিন্তু যদি একটা পাশে থাকে, অর্থাৎ আমি একটু ইরেজ করে দিই, ঠিক আছে দেখো মানে খুব ইন্টারেস্টিং ব্যাপার, তাহলে কিন্তু বিসিটা ডান দিকে সরে যাবে, আর লোডটা যদি থাকে তাহলে বিটা বাম দিকে সরে যাবে। ইন দ্যাট কেস দ্য ডিফ্লেকশন শুড বি লাইক দিস। তবে সব ধরনের কন্ডিশন আমি এখানে একটু আলাপ করছি, এত সরবে না, তারপর আমি একটু এক্সাজারেট করে দিচ্ছি, মানে একটু বড় স্কেলে দেখাচ্ছি এরকম, দেখছেন? তো there are multiple conditions actually, তাহলে এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা তাহলে আমরা এখন মেন প্রবলেমে চলে যাই। তাহলে আমি বললাম কি এবং লোডিং কন্ডিশনের জন্য আমাদের ডিফ্লেক্টেড শেপ চেঞ্জ হয়ে যাবে, তাই না? তাহলে আমি বললাম যে এখানে লোডটা যদি সিমেট্রিকে থাকে, সিমেট্রিক মানে বুঝছো মানে বিসির মিডিলে থাকে, সেক্ষেত্রে বিসি ডানে যাবে, ডান দিকে থাকলে বি বা ডান দিকে সরে যাবে। সো আমরা আমাদের এই প্রবলেম স্ট্রিক্ট থাকি, তাহলে এখানে দেখালাম যেটা ডিফ্লে এতে একটা স্লোপ হচ্ছে, বি যে পরিমাণ সরবে সি একই পরিমাণ সরবে এবং ডিটাও সরে যাবে, কিন্তু সি যে পরিমাণ সরবে ডি কিন্তু যেটা বেশি বা কম সরতে পারে। তুমি একটা বুঝতে পারতেছো যখনই বিসি একটা মেম্বার এরকম চাপ দিচ্ছ, তাই না, তখনই অবশ্যই কি যদি সুযোগ পায় অবশ্যই সরে যাবে।
একটু আর একটু ডিসকাস করি। এটা রিয়েল লাইফ থেকে একটু এক্সাম্পল দিই, তাই না? এটা কি আঁকলাম বলো তো? তোমার বাসায় একটা ধরো, হ্যাঁ, খেয়াল করবা টেবিলের মাঝখানে যদি তুমি খুব জোরে চাপ দাও তাহলে কি হবে? খেয়াল করছো এটা? যদি তোর টেবিল একটু নড়বড়া টাইপের হয়, দেখবা যে ঠ্যাং এরকম হয়ে যায়, তাই না? এই ঠ্যাংটাও এরকম সরে যায় যদি একটু নড়বড়া টাইপের হয়। অর্থাৎ এবং এই দুইটার মধ্যে যদি টাই না থাকে, খেয়াল করবা যে টেবিল যখন বানায় তোমাদের বাসার পড়ার টেবিল বা হোয়াটএভার, খেয়াল করছো নিচের দিকে উপরেও থাকে, উপরের এই টেবিলের টপের সাথে একটা থাকে আর নিচে থাকে। এই টাইগুলো কেন দেয়? এই যে যাতে সরে না যায় লোডের পরে। হ্যাঁ, আমি তো এটা অনেক বড় স্কেলে, যদি খুব বেশি লোড দাও তো তুমি ধরো টেবিলের উপরে দাঁড়ায় একটা কিছু পাঠতে যাচ্ছ বা বাসার একটা লাইট চেঞ্জ করতে যাচ্ছ, দেখবা যে যদি একটু নড়বড়ে টাইপের হয় এরকম দিকে সরে যায়। সো দিস ইজ এ ভেরি গুড এক্সাম্পল অফ দ্যাট হোয়াট ইজ হ্যাপেনিং, যে ডিটা যে সরে যাচ্ছে, তাই না? অর্থাৎ আমাদের পায়াটা কি, পায়াটা আমরা ফ্লোরের উপরে আছে, ফ্লোরের উপরে কি আছে যেটা বলতে পারো যে কাইন্ড অফ রোলার, তাই না? এর ফ্রিকশনও খুবই কম। হ্যাঁ, কাইন্ড অফ রোলার, অর্থাৎ এই রোলারটা আমাদের ডানে বামে মুভ করাচ্ছে। তাহলে যখনই তুমি দাঁড়াচ্ছ এটা দুই দিকে এরকম বাইরের দিকে হ্যাপেন লাইক দিস, এটা একইভাবে এইভাবে সরে যাবে। ঠিক আছে? সো এটা একটা রিয়েল টাইম এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করলাম যাতে তোমাদের জিনিসটা আরো দেখি মেন প্রবলেম চলে আসে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার বি পয়েন্ট আর সি পয়েন্টে কি স্যার ভার্টিক্যাল ডিফ্লেকশন হবে না? না, ভার্টিক্যাল তো হবে না। স্যার মেম্বার যখন স্যার বেন্ড হবে তখন তো স্যার ভার্টিক্যাল তো স্যার ডাউন হওয়ার কথা। যখন এ বি সি ডি মেম্বার যখন স্যার বেন্ডিং হবে তখন তো স্যার ভার্টিক্যাল হ্যাঁ, একটু না বেন্ডিং, এখানে শর্টেনিংটা এক্সিয়াল শর্টেনিং হবে, বুঝছো? মানে আমি বুঝতে পারছি সামান্য একটু হয়তো এরকম এক্সিয়াল শর্টেনিংটা when you are considering the bending, others axial but at the same time share আমরা নেগলেক্ট করছি, সেক্ষেত্রে আমাদের এখানে করছি না। বোঝা গেছে? ভার্টিক্যাল বিতে বি ভার্টিক্যাল এবং সি ভার্টিক্যাল যেটুকু নাম শর্ট হবে সেটা হবে এক্সিয়াল লোডের জন্য। হ্যাঁ, দেখো আমি যদি বডি করি, কোশ্চেনটা ভালো, তুমি হয়তো ধরতে পারছো যে এটা কেন হচ্ছে না। তাহলে 96 এইখানে ডিলে আছে তো মনে হয়। হ্যাঁ, যেহেতু কোনো কিছু বলে আমাদের লোড করে দেখাচ্ছি। তো এইটা হচ্ছে 96 এর হাফ হলো 48 স্যার। মানে ডিসি ফ্রি বডি করি তাহলে 8 স্যার। 40 তাহলে এখানে আমাদের লেখো 48, এটা 48 আমাদের এই বিএ মেম্বারের উপরে ডাউনওয়ার্ড কাজ করবে। বিএ মেম্বারের উপরে 48 টা ডাউনওয়ার্ড কাজ করবে, এটা 48। এই এবির এক্সিয়াল কম্প্রেশন এবং এক্সিয়াল কম্প্রেশনের জন্য এটা শর্টেনিং। সো দ্যাট ইজ দ্য ভার্টিক্যাল ডিফ্লেকশন, কিন্তু সেটা আমরা এখানে নেগলেক্ট করি। ঠিক আছে? আমাদের স্ট্রাকচারে তুমি যদি খুব ক্রিটিক্যাল অ্যানালাইসিস করো অবশ্যই এটা ধরতে হবে, এবং নরমালি এটা রিয়েল লাইফে আমাদের কম্পিউটার অ্যানালাইসিস যখন আমরা করি এগুলো সবই ধরে। কিন্তু এখানে জাস্ট আমরা ডিউ টু দ্য বেন্ডিং আমাদের কি হচ্ছে সেটা আমরা এখানে কারণ এক্সিয়াল ডিফর্মেশনটা হচ্ছে, দ্যাট ইজ কাইন্ড অফ অলসো শর্টেনিং হচ্ছে এখানে, ডিফ্লেকশন হচ্ছে, ওইটা আমরা এখানে নেগলেক্ট করব।
রাইট, মানে কিন্তু কোনো আমাদের এখানে ভার্টিক্যাল ডিফ্লেকশন হবে না, কেননা তুই বুঝতে পারতেছিস এখানে তো হওয়ার চান্স নাই। কারণ হচ্ছে গিয়ে এখানে আমাদের একটা সাপোর্ট আছে। এ যদি নিচে আমরা নিচের দিকে মুভ করার স্কোপ না দিই, হাউ দেয়ার উইল বি ভার্টিক্যাল ডিফ্লেকশন, তাই না? অ্যাকশন দিচ্ছে, ডি রিঅ্যাকশন দিচ্ছে, ডি যদি নিচের দিকে না যেতে দিয়ে কে নিচের দিকে না যেতে দিই, সো দেয়ার ইজ নো চান্স দ্যাট দ্য পি এন্ড সি উইল ডিফ্লেক্ট ডাউনওয়ার্ড, না রাদার এটা খুব দেখো এই যে বললাম 96 থেকে তুমি এখানে এক্সিয়াল লোড বসায় দেখো। হ্যাঁ, এক্সিয়াল লোডের জন্য আমাদের আমরা তো জানি তাই না কি হবে, ডেল্টা সমান খুব সহজ পিএল বাই পিএল ওভার এ ই কে বের করে নেওয়া যায় কোনোভাবে। আছে দেওয়া আছে, পি হচ্ছে এর এক্সিয়াল ফোর্স এন্ড এল হচ্ছে লেন্থ। এখান থেকে তুমি হরিজন্টাল সরি এক্সিয়াল কম্প্রেশন কতটুকু হচ্ছে বের করে নিতে পারি। আমাদের যদি এগুলা ডিফ্লেকশন গুলো খুব ছোট হয় সেক্ষেত্রে আমরা নেগলেক্ট করতে পারি। তাহলে as far as only bending is concerned, তাহলে আমাদের দেখো এখানে আমাদের বেন্ডিং মোমেন্ট আমরা বের করব। তাহলে আমরা টোটাল পয়েন্টে আমরা নরমালি এ পয়েন্টে আমরা মুভমেন্ট, এ পয়েন্টে আমরা যদি মুভমেন্ট নিই তাহলে আমরা ডি পয়েন্টের রিঅ্যাকশন বের করব 84। ডি পয়েন্টের রিঅ্যাকশন যদি 84 হয় তাহলে আর এখানে 48 হরিজন্টাল, ডিতে যেহেতু হরিজন্টাল রিঅ্যাকশন হয় তাহলে একটা হরিজন্টাল রিঅ্যাকশন হবে এতে, সো সামেশন অফ হরিজন্টাল সমান 0। তাহলে এদিক এগুলোর আমি এত ডিটেল দেখাচ্ছি না বিকজ I understand that you can calculate the free body diagram, the bending moment diagram of a simple frame. A B B C এবং C D যদি আলাদা আলাদা করে তার ফ্রি বডি বের করবা, ফ্রি বডি বের করে তার মোমেন্ট ডায়াগ্রামটা এইভাবে ড্র করে ফেলবে। হ্যাঁ দেখো সিডি এর ভিতরে কোনো শেয়ার বেন্ডিং মোমেন্ট, সো এরপরে আমাদের কি ছিল স্লোপ এট এ, তাহলে এতে আমরা একটা মোমেন্ট অ্যাপ্লাই করব, এই যে এতে মোমেন্ট অ্যাপ্লাই করব এটাকে আমরা বলছি এম এ। আগে দেখো আমরা M1 M2 M3 এটা যেভাবে তুমি আন্ডারস্ট্যান্ড যেটা তোমাদের সুবিধা অর্থাৎ এ পয়েন্টের জন্য সেটা এইভাবে প্রকাশ করা যায়। M1 ও বলতে পারতাম, দ্যাট ডাজন্ট মিন এনি ডিফারেন্স। তাহলে এখানে 1 ইউনিট শুড বি লাইক দিস। এটার আমি ফ্রি বডি করি নাই বা এটা তোমরা নিজেরা একটু হ্যাঁ আঁকাআঁকি করে এগুলো বের করবো। তারপরে সিতে ডিফ্লেকশন, তো সিতে আমাদের 1 ইউনিট লোড দিব, হ্যাঁ, এবং অ্যাপ্লাইড লোড যে ইউনিটে থাকবে কিলোনিউটনে আছে তাহলে আমি 1 কিলোমিটার লোড দিব, ঠিক আছে, এবং এখানে মোমেন্টটাও দিব কিন্তু কিলোমিটার মিটার, এই যে অ্যাপ্লাইড বোঝা গেছে। তাহলে এখানে 1 কিলোমিটার লোড দিব, দেওয়ার ফলে আবার আমাদের মোমেন্ট ডায়াগ্রাম লাগবে, সেটাকে আমরা সেম সি। এবার আরেকটা ছিল যে ডি তে আমাদের হরিজন্টাল ডিফ্লেকশন, ডি যেহেতু ভার্টিক্যাল ডিফ্লেকশন তাহলে ডিতে আমরা আবার একটা ইউনিট লোড অ্যাপ্লাই করলাম, করে আমার এর মোমেন্ট ডায়াগ্রাম নিয়ে জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট যে থিটা এ মানে এম এ ক্যাপিটাল এম ই আই টিএক্স করলাম, তাহলে এটা ক্লকওয়াইজ। হ্যাঁ, তাহলে থিটা ক্লকওয়াইজ অবশ্য আমরা দেখাইছিলাম তাই না, যে এটা যদি এইভাবে করে তাহলে এখানে ট্যানজেন্ট নিলে এটা থেকে ভার্টিক্যালি। আচ্ছা তাহলে হ্যাঁ, তাহলে আমরা দেখছি যে পজিটিভ হচ্ছে ক্লকওয়াইজে, তাহলে আমরা এখানে একটা জিনিস বের করে নিয়ে আসছি সম্ভবত ভার্টিক্যাল মেম্বারের জন্য আমাদের দেখি, তাহলে এখানে যদি আমরা একটা ট্যানজেন্ট ড্র করি এই পয়েন্টে,
tangent তাহলে this tangent make an angle with unloaded এটা দেখো clockwise বোঝা গেছে so it is coming clockwise আগের প্রবলেমটা একটু দেখবা যে কেন আমি ড্র করতে চাচ্ছি কিন্তু এটা যেন এন্টি ক্লকওয়াইজ মনে হচ্ছে বাট ইট ইজ শোয়িং নেগেটিভ আমি তাহলে এটা ক্লকওয়াইজ দেখাইলাম কেন ক্লকওয়াইজ হচ্ছে এবং দ্য অ্যামাউন্ট ইজ 0.0405 রেডিয়ান নেক্সট হচ্ছে আমাদের ডেইলি সিক্স দ্যাট মিন্স হরাইজন্টাল তাহলে এমসি এম ওভার ইআই ডিএক্স তাহলে 216 মিলিমিটার ফ্রম লেফট টু রাইট আমি এগুলা ডিটেল ক্যালকুলেশন যাচ্ছি না জাস্ট তুমি জাস্ট ওই ডায়াগ্রাম থেকে টেবিল থেকে পেয়ে যাবে তাই না আমাদের যেখানে যেখানে মোমেন্ট ডায়াগ্রাম আছে সেইটা পুরোটা ইন্ডিকেট করতে হবে আমাদের এমসি এম নিচ্ছি এবি এবি তাহলে কি হবে প্রথমে এ টু 48 এ টু ই সেখানে একটা ট্রায়াঙ্গেল তাহলে এটাকে আমরা ট্রায়াঙ্গেলে ভাগ করব এ টু ই পর্যন্ত এই ট্রায়াঙ্গেল এখানে 4.5 মিটার দূরে আমরা এই ভ্যালুটা বের করব তাহলে এটা যে 7.5 আর এটা তাহলে 4.5 হ্যাঁ তার মানে এই যে 216 তারপরে এইখানে হবে দেখো আমার কথা ধরতে পারছো কিনা অনেকে আমি যেটা বোঝাইতে যাচ্ছি যে আমরা 4.5 এ দূরে এই তাহলে এই পর্যন্ত আমরা তাহলে এই পর্যন্ত থেকে এটা ট্রায়াঙ্গেল এই ট্রায়াঙ্গেলটা আসছে ব্লু কালারের আমরা কিন্তু টোটাল ছি না এটা আমরা ডাইরেক্ট ইন্টিগ্রেশন মেথডও পারবো না প্রোডাক্ট ইন্টিগ্রাল মেথডও পারবো না তার কারণ হচ্ছে আমাদের দুই রকম ডায়াগ্রাম আছে তাই না সেই জন্য একটু ডায়াগ্রামটা আমরা ভাগ করে নিচ্ছি তাহলে হচ্ছে কি ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল এরপরে ই টু বি হচ্ছে আমাদের দেখো ট্র্যাপিজয়েডাল এন্ড রেক্ট্যাঙ্গেল তাই তো তাহলে আমাদের পরের ডায়াগ্রামটা কালারটা চেঞ্জ করে নিই পরের ডায়াগ্রামটা হচ্ছে দেখো এই ট্র্যাপিজয়েডাল এই পিঙ্ক কালারের এই রেক্ট্যাঙ্গেল বোঝা গেছে এই তাহলে দেখো নিচে দেখবো ইন্ডিকেশন এটি করা আছে তারপরে বিসি তে দেখো বিসি তে এটা ট্রায়াঙ্গেল কিন্তু আমাদের একটা ট্রায়াঙ্গেল একটা ট্র্যাপিজয়েডাল আছে তাহলে আমরা কি করব বি টু এফ ভাগ করে নিব তাহলে এইখানে আমরা এটা এফ নিলাম 0.5 এখানে যদি 0 হয় তাহলে এই ভ্যালুটা কত হবে ইজিলি বের করে নেওয়া যেটা 6 আছে টোটাল তাহলে 7.5 এর অর্ধেক কত 3.75 না সো আর এফ পয়েন্ট পর্যন্ত এখানে তো বুঝতেই পারতেছো এটা হবে একটা ট্র্যাপিজয়েডাল you will get integrally multiplied with this pink trapezoidal ঠিক আছে দেখো তাহলে এই 3.7 এবং আমি সবসময় বলছি কিন্তু the length of the integration should be the same তাহলে এখানে লেন্থ হবে bf তারপরে 3 মিটার এখানে bf 3 ঠিক আছে এরপরে আমরা যেটা নিব এরপরে আমরা করব আমি গ্রিনে চলে যাই this remaining triangle multi green triangle এই তাহলে আমাদের হ্যাঁ ফার্স্ট আমরা এবি করলাম এবার বিসি করলাম তারপরে সিডি তে দেখো এখানে দিল সো এটা আর আমাদের বের করার দরকার নেই সো আমরা তাহলে একটু এতে চলে যাই
তাই না? তাহলে এখানে আমাদের ইন্টু এইটা, সরি 216 ইন্টু 3 কেন নিল? এই যে হ্যাঁ ঠিক আছে। এখানে আমাদের দুইটা ট্রায়াঙ্গেল, দুইটা ট্রায়াঙ্গেল আছে, তাহলে 1/3 216 ইন্টু 4.5 4.5 ঠিক আছে। তারপরে হাফ 216 ট্রায়াঙ্গেল এটা পাইলাম, ট্রাপিজয়েডাল রেক্টেঙ্গেল, ট্রাপিজয়েডাল রেক্টেঙ্গেল এটা পাইলাম। তারপরে আচ্ছা এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, এই জিনিসগুলো পরীক্ষার সময় তো এগুলো অনেক সময় আমরা ভুল করি। যাতে এখানে আই আছে, এখানে টুয়াইস আই, তাহলে আমাদের ইকুয়েশনে কি আছে? ইন্টিগ্রেশনে ই আই, তাহলে আই যেটা থাকবে ওইটাই বসাইতে হবে কিন্তু। তাহলে এই সরি এখানে দেখো ইআই বসছে, বিসি ডায়াগ্রাম কিন্তু টুয়াইস ইআই, দেখো এখানে টুয়াইস ইআই বসছে। এই টুটা দেখা যায় অনেক সময় আপনার সঙ্গে তোমাদের ভুল হবে। আমি হয়তো বুঝতে পারবো যে তুমি এটা ক্যালকুলেশনে এখানে 2 বসানো, সেক্ষেত্রে হয়তো আমি 0 দিব না, যেহেতু তোমার এটা মিস্টেক হয়েছে। তারপরে অ্যাকুরেট অ্যান্সার আর রং অ্যান্সারের মধ্যে তো অবশ্যই একটু ডিফারেন্স, তোমাকে হয়তো 3 দিব, 3.5 দিব, সামথিং লাইক দ্যাট। তাহলে এই জিনিসগুলো খুব মানে পরীক্ষা হলে ইউ শুড কিপ ইউর ব্রেন ফুল, এবং খুব মানে প্রবলেম বা একটা কোশ্চেন পেয়ে শুরু করা ঠিক না। 1.5 মিনিট সময় সুন্দর করে এটা অবজার্ভ করো, এখানে আই আছে, এখানে টু আইজ আছে, যেগুলো ভুল হওয়ার চান্স এখানে তুমি রেড কালার দিয়ে মার্ক করে রাখো আই, কারণ এই আইটা তো পরে লাগবে। এই যে বলতেছি ইন্টিগ্রেশন ইআই আছে, তাহলে এখানে যদি টুয়াইজ আই আছে তাহলে টুয়াইজ ইআই হবে অবশ্যই, তাহলে দ্বিগুণ এখানে আই, এটা আই দ্বিগুণ, এখানে আই সমান যদিও ভ্যালু আছে 180 হবে 360, হ্যাঁ ইন্টু 10⁻⁶, তাই না? এটা আই বেশি মানে কি এই বিমটা বিসি বিমটা মোটা বা আমাদের সেকশনটা থেকে বেশি। তারপরে দেখো আমরা বিসিতে এখানে, তাই না? বিসিতে তো আমাদের বললাম কি একটা ট্রাপিজয়েডালের সাথে একটা ট্রাপিজয়েডাল, তাহলে তার জন্য এইটা, তারপরে একটা রেক্টেঙ্গেল আমার যে হাইটটা একই দিকে আছে, সো 1/3 252 3.75 ইন্টু 3, তাহলে ফাইনালি এটা করলে আমাদের এটা। সিমিলারলি আমি ডিতে হরাইজন্টাল লিখতে না বলো। শোনা যায় না? আচ্ছা আমি শেষ করি, তারপরে পরে কোশ্চেনের জন্য 2-5 মিনিট আমরা রাখবো, সেক্ষেত্রে তখন আমরা কোশ্চেন নিব। ওকে, তাহলে দেখো এটা যেটা তো আমি বলছি যে একটা এটা ট্রাপিজয়েডাল আসছে, সেটা আমি একটু টেবিলে যাই, যে তোমাদের টেবিলে একবার রেফার করি নাই, মানে আই মিন যে তোমার টেবিলটা একটু সামনে রাখো, এই ট্রাপিজয়েডাল তাহলে কি হবে 1/6, হ্যাঁ যদি আমি বললাম যে যেকোনো একটাকে স্মল এম যেকোনো একটাকে ক্যাপিটাল এম ধরতে পারো, কোনো সমস্যা। আমি যদি এইটাকে ক্যাপিটাল এম ধরি, ঠিক আছে, তাহলে B1 স্মল এম এর যেদিকে আছে সেটার ডাবল হবে, তাহলে A1 আছে B1 এর দিকে, তাহলে টুয়াইস A1 প্লাস A2 প্লাস 1 কে আছে A2, তাহলে A2টা তখন হবে দ্বিগুণ হবে, A1টা সিঙ্গেল হবে ব্র্যাকেটের মধ্যে। বুঝা গেছে? এই যে খুব সিম্পল কিন্তু দেখো B1 মাল্টিপ্লাইড বাই টুয়াইস B2, এলটা থাকবে, হ্যাঁ B2 যখনই নিব তাহলে B2 এর দিকে আছে A2, তাহলে A2টা ডাবল হবে, A2টা A1টা সিঙ্গেল। আমাদের মানে ইকুয়েশনটা সিম্পল এই জন্য বলছি যে মনে রাখাটা খুব বেশি ডিফিকাল্ট, জটিল কিছু নাই, তাই না? একটা সিস্টেমেটিক ওয়েতে এটা আসছে, তা এই জিনিসগুলা মনে রাখা খুব সহজ। 216 ইন্টু 3, 3টা থেকে ইন্টিগ্রেশন লেন্থ মাল্টিপ্লাইড বাই B1 এর দিকে আছে 7.5, অর্থাৎ এইটা হচ্ছে 7.5। দেখো এই অডিয়েন্সটা একটু ফিগারের দিকে খেয়াল করো,
প্লাস, তাই না, দ্বিগুণ হচ্ছে, আর A2 টা হচ্ছে এইটা 3.75, এইটা গেল। তারপর 16, এবার B2 নিব। B2 মানে এই যে এটা হচ্ছে 52, এর থেকে এটা ইনটু 3 L নিলাম। তাহলে B2 এর দিকে আছে 7.5, এটা তাহলে ওইটা সরি এটা B2, তাহলে B2 এর দিকে আছে, আর এটা হচ্ছে A1, তাহলে A1 টা হবে 7.5। তারপরে তো জাস্ট এখানে একটা ট্রায়াঙ্গেল, এখানে একটা ট্রায়াঙ্গেল 1/3 ইনটু 252, দ্যাট মিন্স এই ট্রায়াঙ্গেলের হাইট 252, এই ট্রায়াঙ্গেলের হাইট 3, বেসটা হচ্ছে L, এটা 3, দুইটার জন্য সেম হতে হবে। তারপরে সিম্পলিফাই করো, করে এটা যেহেতু মিটারে আছে, দেখো এখানে ইউনিটটা সবসময় কনসেন্ট্রেট করবে। এখানে আরেকটা ভুল হয়, হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে dx টা মিটারে আছে, ঠিক আছে, তাহলে আর আইটা আছে কিসে, এগুলো খেয়াল করো, মিটারে আছে। ইটা আমাদের কি হলো, এখানে এখানে কি হলো, এটা কি 1000 কিউব হবে না? দেখো তো, তখন যে একটু ভুল হয়েছে এখানে, বই কি হবে না, সরি 1000 কিউব হবে কেন, এখানে তো আমাদের ফাইনালি ডেল্টাটা বের করছি আমরা মিটারে, সেটাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা মিলিমিটার। আমরা যদি এই পর্যন্ত থাকি, এই 1000 বাদ দাও, তাহলে যা টোটাল ফাইনাল ক্যালকুলেশন করে, অর্থাৎ আগের লাইন পর্যন্ত ফাইনাল ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, ডিফ্লেকশনটা মিটারে পাবো। সেটাকে আর ভার্টিক্যাল হরাইজন্টাল ডিফ্লেকশনটা ডি, আমি আর একটু ডিটেইলে যাব না, জাস্ট এই ডায়াগ্রামের সাথে এই ডায়াগ্রামের মাল্টিপ্লিকেশন, একটু আমি এটা ডিলিট করে নিই। তাহলে এম ডায়াগ্রামের সাথে এই এম ডায়াগ্রামের সাথে আমাদের ক্যাপিটাল এম ডায়াগ্রামের সাথে এমডি ডায়াগ্রাম, তাহলে এখানে আগের মতোই মানে ট্রায়াঙ্গেল আছে, এখানে ট্রায়াঙ্গেল আছে, তাহলে এবং দেখো ইন্টিগ্রেশনের প্রথম পার্টটা কিন্তু তুমি এখান থেকে এটা নিয়ে নিতে পারো, হ্যাঁ, পরীক্ষা এইভাবে টাইম সেভ করা যায়। দেখো এই পার্টটা এবং এই পার্টটা কিন্তু সেম, হ্যাঁ, তাহলে এই পার্টটা তুমি তো অবশ্যই মানে আলাদা আলাদা করে ভ্যালু বের করবা, জাস্ট এই পার্টের ভ্যালুটা এখানে বসাই দিলে একটা পার্ট পেয়ে যাচ্ছে। এখানে একটু ডিফারেন্স আছে, এখানে এখানে আছে একটা ট্রাপিজয়েডাল, এখানে আছে এইরকম, তাহলে এটাকে একটা ভাগ করবা, ভাগ করে ট্রাপিজয়েডাল, ট্রিপেজয়েডাল, ট্রায়াঙ্গেল, ট্রাপিজয়েডাল, তাই না? তারপরে দেখো বসাই দিবা, বিকজ এখানে মোমেন্ট ডায়াগ্রাম নাই, এখানে মোমেন্ট ডায়াগ্রাম আছে, তাহলে 0 ইনটু সামথিং ইকুয়াল টু 0, তাহলে এটা বসানোর দরকার নেই। সো ফাইনালি উইল গেট দেয়ার, এটি করবে। সো পজিটিভ, যেহেতু আমরা পজিটিভ আসলো কেন, যেহেতু আমরা যেই দিকে 1 ইউনিট লোড ধরলাম ওই দিকে রিফ্লেকশন হচ্ছে, সো দ্য ফাইনাল রেজাল্ট ইজ পজিটিভ। সো দিস ইজ 2, তাহলে আমরা এই করে ডিফ্লেকশনটাকে মিলিমিটার, তাহলে 246 মিলিমিটার, বোঝা গেছে? আর এখানে আমি একটা কনফিউশন করছিলাম, যে 1000 কিউব বলছিলাম, তাই না? সেটা দেখো কনফিউশনটা কেন হচ্ছিল, স্ট্রাকচারে কোনো কিছু কনফিউশন রাখা যাবে, সেটা হচ্ছিল এই কারণে, আমি একটু দেখাই, এই যে এই ডায়াগ্রাম, ঠিক আছে, এগুলো তো সব মিটারে, এই ডিএক্স, তাহলে মিটারে, তাহলে এখানে মিটার কিউব না, তাই না, মিটার 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 কিউব, তাহলে এখানে 1000 কিউব হওয়ার কথা, তা হলো না, দেখো সেটা বের করা যায়। দেখো এমডিটা কি আসলে বলতো, মোমেন্ট পার ইউনিট লোড, তাহলে এখানে কি, হ্যাঁ, মোমেন্ট পার ইউনিট লোড, দ্যাট মিন্স কি আসলে ব্যাপারটা, সরি, কিলো নিউটন মিটার পার মিটার, খেয়াল করো, মাল্টিপ্লাইড বাই ক্যাপিটাল এম, ক্যাপিটাল এমটা কি, সরি, কিলো নিউটন মিটার, ঠিক আছে, মাল্টিপ্লাইড বাই ডিএক্স মানে লেন্থ, এটা মিটার,
তাহলে আমাদের এখন দেখো এই মিটার কেটে গেল, তাহলে থাকলো মিটার স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করছে, এখানে আরেকটা স্কয়ার নাই, সেটা নাই কেন? এইখানে খেয়াল করো dx এর সাথে কি এখানে ডেল্টা যে ইউনিট লোড আছে, তাই না? আমরা যে 1 ইউনিট লোড অ্যাপ্লাই করছিলাম, আমাদের রাইট পাশে কি ছিল আসলে? শুধু ডেল্টা এইচ না, কিন্তু ডিএইচ মানে আমরা বলতেছি ডেল্টা এইচ। হ্যাঁ, ডেল এইচ এইটা, তাহলে 1 ইউনিট কি কিলোমিটার, আর ডেল্টা এইচটা হচ্ছে যে তোমার মিটার, তাহলে এটাকে মিলিমিটারে ভাগ করলে 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই একটাই 1000 বুঝা গেছে, এই জন্য এখানে 1000। সো আমার মনে হয় যে সবকিছু আজকে মোটামুটি ক্লিয়ার করে তোমাদের কনফিউশন থাকার কথা, আমাদের টাইম মোটামুটি শেষ হয়ে আসছে, আমাকে একটু অফিসে দেখতে হবে, আমি বাসা থেকে ক্লাস নিচ্ছি। তো তোমরা এইটা দেখো, হ্যাঁ আমাদের আর একটা প্রবলেম, সেটা আমরা নেক্সট ক্লাসে দেবো। এটা যতগুলো অ্যাসপেক্ট আমি আলাপ করলাম, বিভিন্ন সাপোর্ট কন্ডিশন, লোডিং কন্ডিশন, তুমি নিজেও হয়তো একটা লোড উঠাই দিয়ে হ্যাঁ ডিফ্লেকশনটা ক্যালকুলেট করতে পারো, এগুলো নিজের করবা, যেটা কাছে আমরা আবার ডিসকাস করবো। তো এই সপ্তাহে তো মনে হয় যে বুধবারের ক্লাসটা যদি তোমাদের সাকিব স্যার নেন তাহলে আর আমি নিব না, যদি না আমি ডিসকাস করবো সাথে, যদি না নেয় আমি ওকে। থ্যাংক ইউ, আমার একটু ব্যস্ততা আছে আজকে, এখানে আমি শেষ করছি।